বন্ধুরা, আজকে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট কার কার সঙ্গে জোট করতে পারে। এই প্রশ্নটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, আমি খুব পরিষ্কার করে বলবো, তৃণমূল আর আরএসএস বিজেপি বাদে পশ্চিমবঙ্গে যে সকল রেজিস্টার্ড রাজনৈতিক দল আছে সবাই হচ্ছে আগামী নির্বাচনের বামফ্রন্টের সম্ভাব্য জোট সঙ্গী। যেমন কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবির, আসাউদ্দিন ওইসির মিম, এছাড়াও যদি আরো কোনো তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দল থাকে, তারাও এই জোটসঙ্গী হওয়ার যোগ্য। কারণ রাজনীতি কোনো পুজোর জন্য মন্দির বা নামাজ পড়ার জন্য মসজিদ নয়। রাজনীতি হলো সংগ্রামের ময়দান। রাজনীতি হলো আগামী দিনগুলো কেমন ভাবে আমাদের কাটবে তার নীতি নির্ধারণের জায়গা। তাই গতকাল যে অচ্ছুত ছিল, আগামীকাল হয়তো সে পরম মিত্র হয়ে যেতে পারে। তাই এটা সময়ের দাবি, আমার ব্যক্তিগত কোনো দাবি নয়। প্রথমেই আসি জোটের অন্যতম সঙ্গী, সেটা হলো আইএসএফ। আইএসএফ প্রসঙ্গে নতুন কোনো আইএসএফ কিন্তু কোনো নতুন নাম নয়। আইএসএফ বামফ্রন্টের পরীক্ষিত বন্ধু। আজ পর্যন্ত কোটি কোটি টাকার লোভ, ক্ষমতার প্রলোভন সবকিছু সত্ত্বেও আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূলে যাননি। এই কথাটা মনে রাখবেন। যে দল যে দল ভাঙনেই রাজনীতির সংস্কৃতি, সেই দলে না গিয়ে দাঁড়িয়ে থাকা এটাও রাজনৈতিক একটা চরিত্র। এবার আছি হুমায়ুন কবির ও আসাউদ্দিন ঐশীর প্রসঙ্গে। এই নামগুলো শুনলেই অনেকে নীতি নৈতিকতার বুলি আওড়াতে শুরু করেন। কিন্তু তার আগে একটা কথা বলি, ধরুন আপনার বাড়িতে আগুন লেগেছে, আগুন নেভাতে গেলে আপনি কি পাশের বাড়ির লোককে বলবেন তুমি আমার আদর্শে বিশ্বাস করো না, বা তুমি আমার ধর্মের বা জাতের মানুষ নও, তাই তোমার জল নেব না? নেবেন তো, নিতে হবেই। আজ পশ্চিমবঙ্গে যা চলছে, দাঙ্গা, প্রশাসনিক সন্ত্রাস, ভোট লুট, গণতন্ত্র হত্যা, দুর্নীতি, বেকারত্ব, এটাও কিন্তু একটা রাজনৈতিক আগুন। এখানে কে কমিউনাল, কে ধর্মবাদী, কে সুবিধাবাদী, এইসব হিসেব কষে বসে থাকলে বাড়িটা পুরো ছাই হয়ে যাবে। এবার আসি হুমায়ুন কবির সম্পর্কে। হুমায়ুন কবিরের সত্যিটা কি? হুমায়ুন কবির রাজনীতিতে কোনো নতুন নাম নয়। রাজনৈতিক জীবন শুরু কংগ্রেস দিয়ে, তারপর তৃণমূল, তারপর বিজেপিতে যোগ দিয়ে রাষ্ট্রবাদী মুসলমান হয়ে যান, তারপর আবার কংগ্রেসে যোগ দেন, তারপর আবার 2021-এ তৃণমূল থেকে এমএলএ নির্বাচিত হন, এবং সর্বশেষ আজ নিজের দলের শীর্ষ নেতা। এই যাত্রা কি প্রমাণ করে? তার এই রাজনৈতিকের যে পরিমণ্ডল, সেটা কি প্রমাণ করে? প্রয়োজনের সময় সব দলেই তাকে চেয়েছে, যেখানেই গেছে ভোটে লড়ার সুযোগ পেয়েছেন। মানে কি? মানে লোকটা গুরুত্বহীন নয়। আজ যারা তাকে জঙ্গি বলছেন, কাল পর্যন্ত তারা প্রত্যেকেই তার সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন। আজ দল ছেড়েছেন বলেই কাল থেকে তিনি অপরাধী, এটা রাজনীতি না, এটা ভণ্ডামি। ওকে নিয়ে আরেকটা যেটা করছে অনেকে, সেটা হলো বামেদের সাহায্যে জিতে আবার দল বদলাবে, এই ভয় যারা দেখাচ্ছেন তাদের একটা প্রশ্ন, সিপিআইএম কি নিজের জেতা এমএলএদের অতীতে ধরে রাখতে পেরেছে? কানাই মণ্ডল, খগেন মুর্মু, রেজ্জাক মোল্লা, ইভেন মইনুল হাসানের মতো তাত্ত্বিক নেতা, তারাও তো সিপিএম ছেড়ে তৃণমূলে চলে গেছে, বিজেপিতে গেছে। কংগ্রেস, কংগ্রেসের মানস ভুইয়া থেকে শুরু করে বাইরন বিশ্বাস, বিজেপি আর তৃণমূলের কথা বাদেই দিলাম, ওদের এমএলএ এমপিরা কোন দলে কখন আছে ওরা নিজেরাও জানে না। দল বদল আজ সিস্টেম, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই দল বদলাবে ভয় দেখিয়ে রাজনৈতিক ঐক্য আটকানো, এটা আসলে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা। এবার আসি হুমায়ুনের বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে। হুমায়ুন কবিরের সেই বিতর্কিত মন্তব্য, হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেব আমরা 80 ওরা 20, এই কথা কেন বলা হয়েছিল? কে কার উস্কানি ছিল এখানে? তিনি নিজেই পরিষ্কার করে দিয়েছেন। আর সেলিমের সঙ্গে প্রথম মিটিং এর পরেই কিন্তু দুবার ক্ষমা চেয়ে নিয়েছেন। এটাই হলো বামেদের ক্ষমতা বা সাহস। আর একটা কথা বলি, রাজনৈতিক মঞ্চে কোন বাজে কোন নেতা কোন কোন বাজে কথা বলেননি বলুন তো? সব ধরতে গেলে তো রাজনীতির মাঠ ফাঁকা হয়ে যাবে।
এবার আসি আসাউদ্দিন ঐশীর মিম নিয়ে। অনেকে বলেন মিম মানেই সাম্প্রদায়িক, কিন্তু ইতিহাস কি বলে সেটা একটু দেখে নিন। অতীতে আসাউদ্দিন ঐশী একসময় কংগ্রেসের সঙ্গে কেন্দ্রে মন্ত্রী ছিলেন, তার মানে তিনি সেকুলার। আর এই কয়েকদিন আগেই, মাত্র এক সপ্তাহ হয়নি, সাম্প্রতিককালে মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে জোট বেঁধে পৌরসভার ভোটে লড়াই করেছেন। মানে কি, ওদের রাজনীতি হলো রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক। তাহলে বামফ্রন্টের সঙ্গে জোট করতে অসুবিধাটা কোথায়? সমস্যা ওদের না, তাহলে সমস্যা আসলে কার সেটা আপনাদের আগে বুঝতে হবে। সমস্যাটা হলো সেই সব ফেসবুক বিপ্লবীদের, বা হচ্ছে অনলাইনে যারা বিপ্লব দেখায় তাদের, যারা কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামেনি, পাশের বাড়ির লোকটার কোনোদিন খোঁজ নেয়নি। মুখে বামপন্থী, মনে রামপন্থী, আর অফিসে সক্রিয় তৃণমূলপন্থী। এরা চাই সিপিএম একা নীতি রক্ষা করুক, বাকিরা ক্ষমতার জন্য সবকিছু করুক। এ কেমন বিচার বলুন তো? এবারে দেখি সম্ভাব্য জোটের বাস্তব প্রভাব। যদি বামফ্রন্ট, কংগ্রেস, নওশাদ সিদ্দিকীর আইএসএফ, হুমায়ুন কবিরের সঙ্গে এবং আসাউদ্দিন ঐশীর মিম একসঙ্গে লড়ে, তাহলে বলা যেতেই পারে মুর্শিদাবাদে টিএমসি খাতা খুলতে পারবে না। মালদায়ও একই রকম অবস্থা হবে তৃণমূলের। নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, মানে 2 24 পরগনা, 2 দিনাজপুর, হুগলি, হাওড়া, এইরকম কয়েকটা জেলায় গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এই জোটের। এটা কিন্তু আমার কথা নয়, এটা মুসলিম অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের কথা। শেষ কথা হলো, নীতি না ক্ষমতা। ভোট দিয়ে জিতিয়ে দেবেন তৃণমূল বিজেপিকে, আর নীতির আশা করবেন সিপিএম এর কাছ থেকে। এটা কেমন রাজনীতি বলুন তো? আগে জেতান, আগে ভোট দিয়ে এই সিপিএম কংগ্রেস জোটকে জেতান, তারপর নীতি আদর্শের হিসাব পরে অবশ্যই হবে। বন্ধুরা, একটা কথা ভুলবেন না, প্রেম আর যুদ্ধে সবকিছুই কিন্তু জায়েজ। এটা ভোটের যুদ্ধ, আগে যুদ্ধ জিততে হবে, তারপর আদর্শ নিয়ে আলোচনা অবশ্যই হবে। না হলে এই নাটক 2026-এই নয়, পরের নির্বাচনেও কিন্তু মানুষকে দেখতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার কথা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।